আজ এবিটিএ টেস্ট পেপারে নতুন একটা পেজ শুরু করতে চলেছি। 291 পেজ ফিজিক্যাল সায়েন্সে। আজকের বিভাগ ক এবং বিভাগ খ এর সমস্ত প্রশ্ন করব। চলো ক্লাসটি শুরু করা যাক। ক্লাসটি শুরু করার আগে সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই যে সবাই ভিডিওটি দেখবে। আশা করি ক্লাসটি ভালো লাগবে। বিভাগ ক এর পেজ 291, এবিটিএ টেস্ট পেপার। বিভাগ ক এর প্রথম প্রশ্ন বলছে, বায়ুমণ্ডলের কোন স্তরে অধিকতম বায়ু দূষণ ঘটে? বায়ুমণ্ডলের কোন স্তরে অধিকতম বায়ু দূষণ ঘটে? অপশন এ ম্যাগনেটোস্ফিয়ার, অপশন বি ট্রোপোস্ফিয়ার, অপশন সি ওজোনোস্ফিয়ার, অপশন ডি স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে এখানে উত্তর হবে অপশন বি ট্রোপোস্ফিয়ার। 1.2 এর প্রশ্ন, পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণে কোন রাশিটি স্থির? পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ, পিভি ইকুয়াল টু এনআরটি, এই সমীকরণে কোন রাশিটি স্থির? পি চাপকে নির্দেশ করে, ভি আয়তনকে, এন হচ্ছে পদার্থের পরিমাণ, মানে কত মোল অণু আছে বা কত মোল পরমাণু, কত মোল আয়ন, এটাকেই এন দ্বারা প্রকাশ করা হয়। আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর এর মান সবার ক্ষেত্রে একই, সব গ্যাসের ক্ষেত্রে। আর টি হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতাকে নির্দেশ করে। তাহলে এখানে শুধুমাত্র স্থির থাকবে সবার ক্ষেত্রে, সেটা হচ্ছে আর, মোলার গ্যাস ধ্রুবক সবার ক্ষেত্রে স্থির থাকবে। তাহলে এখানে উত্তর হবে অপশন ডি। পরের প্রশ্ন 1.3, 1.3 তে বলছে এসটিপিতে 44.8 লিটার অক্সিজেনের মোল সংখ্যা। এসটিপিতে এসটিপিতে 22.4 লিটার অক্সিজেন, মানে সেটাকে আমি বলতে পারি 1 মোল। এসটিপিতে 22.4 লিটার অক্সিজেনকে 1 মোল বলা হয়। এসটিপিতে 1 লিটার অক্সিজেন 1/22.4 মোল। তাহলে এখানে আমার বলেছে 44.8 লিটার অক্সিজেনের মোল সংখ্যা কত? এসটিপিতে 44.8 লিটার অক্সিজেনের মোল সংখ্যা হবে 1/22.4 ইন্টু 44.8, এত মোল। তাহলে এটা কাটলে হবে 2 মোল। তাহলে এসটিপিতে 44.8 লিটার অক্সিজেনের মোল সংখ্যা হবে 2, মানে অপশন বি উত্তর, 2 মোল। এমনি এসটিপিতে 22.4 লিটারের অক্সিজেন, মানে সেটা 1 মোল। তাহলে 22.4 এর ডবল হচ্ছে 44.8। তাহলে 22.4 এর অর্ধেক হচ্ছে 44.8, তাই ওই জন্য মোল সংখ্যাও কি হয়ে যাবে, একের দ্বিগুণ মানে 2। পরের প্রশ্ন 1.4 এর প্রশ্ন বলছে, পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক কি হবে? অপশন এ কে, অপশন বি কে স্কোয়ার, অপশন সি 1/k, অপশন ডি 1/k স্কোয়ার। তাপ পরিবাহিতাঙ্ক আর রোধাঙ্ক পরস্পর অনন্য। তাহলে পরিবাহিতাঙ্কের মান বলে দিয়েছে, তাহলে রোধাঙ্কের মান হবে 1/k, 1/k মানে অপশন সি। সবাই দেখে নাও একটু। পরের প্রশ্ন বলছে, একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হবে, সমতল দর্পণের 1.5, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ। তাহলে সমতল দর্পণ অবতল দর্পণ বা উত্তল দর্পণের ক্ষেত্রে সেখানে বক্রতা কেন্দ্র ছিল, সেখানে বক্রতা কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্বটাকে আমরা বক্রতা ব্যাসার্ধ বলেছিলাম। এখানে সমতল দর্পণের ক্ষেত্রে ওটা উত্তল বা অবতল দর্পণের ক্ষেত্রে, এখানে সমতল দর্পণের ক্ষেত্রে সেখানে বক্রতা কেন্দ্র এরকম অসীমে আছে, যার জন্য বক্রতা ব্যাসার্ধের মানও অসীম, মানে ওরকম ভাবে পাওয়া সম্ভব নয় বক্রতা কেন্দ্র সমতল দর্পণের ক্ষেত্রে। যার জন্য বক্রতা কেন্দ্র পেলে বক্রতা কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্বটাকে আমরা বক্রতা ব্যাসার্ধ বলবো, কিন্তু সমতল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র এরকম ভাবে পাওয়া সম্ভব নয়, যার জন্য বক্রতা কেন্দ্র যেহেতু অসীমে, তার জন্য বক্রতা ব্যাসার্ধ কি হবে, অসীমে হবে। তাহলে এখানে 1.5 এর আনসার হবে অপশন ডি, অসীম।
পরের প্রশ্ন 1.6 1.6 এ বলছে, এটা একটা ভালো প্রশ্ন, যে সাদা আলোর কোন বর্ণের জন্য কাচের প্রতিসরাঙ্ক সর্বোচ্চ। সাদা আলোর কোন বর্ণের জন্য কাচের প্রতিসরাঙ্ক সর্বোচ্চ। এই জায়গাটা একটু ভালো করে সবাই একটু দেখে নাও। এটা একটা প্রিজম, তাহলে প্রিজমের দুটো প্রতিসারক তল, এই একটা প্রতিসারক তল, এই একটা প্রতিসারক তল। আলো এই প্রতিসারক তলের উপর পড়লে আপতিত হলে এই প্রতিসারক তল দিয়ে নির্গত হবে, এই প্রতিসারক তলের উপর যদি আপতিত হয় এই প্রতিসারক তল দিয়ে নির্গত হবে, বেরিয়ে যাবে। এই প্রতিসারক তলের উপর একটা অবিলম্ব টানলাম, ঠিক একই রকম ভাবে এই প্রতিসারক তলের উপর একটা অবিলম্ব টানলাম। এবারে একটা আলোক রশ্মি মনে করো এরকম ভাবে এই প্রতিসারক তলের উপরে আপতিত হয়েছে, তাহলে এই রশ্মিটা, এই আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণটা করবে সেটা আপতন কোণ। এই আলোটা হচ্ছে, এই যে রশ্মিটা গিয়ে পড়েছে এটা একটা সাদা বর্ণের আলোক রশ্মি, তাহলে এই রশ্মিটার যখন প্রতিসরণ হবে তখন কি হবে, তাহলে এই রশ্মিটা, আলো সবসময় সরল রেখায় চলে, তাহলে এই রশ্মিটা যাওয়া উচিত ছিল একদম সোজাসুজি বরাবর, এখানে এই প্রতিসারক তলের উপর গিয়ে পড়া উচিত ছিল, এই দ্বিতীয় প্রতিসারক তল একদম সরল রেখা বরাবর। কিন্তু এটা হচ্ছে প্রিজমটা কাঁচের তৈরি, তাহলে রশ্মিটা বায়ু থেকে কাঁচে প্রবেশ করছে, মানে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করার জন্য রশ্মি কি হবে, প্রতিসৃত রশ্মি অবিলম্বের কাছাকাছি চলে আসবে এবং অবিলম্বের গা ঘেঁষে যাবে সব। এবারে যেহেতু এটা সাদা বর্ণের আলোক রশ্মি, তাহলে যখন প্রতিসরণ হবে সেখানে কি হবে, সাদা বর্ণের আলোক রশ্মিটা 7টা বর্ণের আলোতে এরকম ভেঙে যাবে, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। তাহলে এইরকম 7টা বর্ণের আলোক রশ্মিতে যখন একটা সাদা আলো এই প্রতিসারক তলের উপরে পড়ার ফলে সেই সাদা বর্ণের আলোক রশ্মিটার 7টা বর্ণের আলোতে ভেঙে যাচ্ছে, কাঁচের মধ্যে যখন আলোটা প্রবেশ করছে 7টা বর্ণের আলোতে ভেঙে যাচ্ছে। তাহলে এই 7টা বর্ণের মধ্যে নিচের বর্ণটাকে বলবো বেগুনি, তারপরে বেনি আ সহ কলা করে উপরের এই বর্ণটাকে বলবো লাল, এটা হচ্ছে রেড, আর এটা হচ্ছে ভায়োলেট। এবারে আমাকে বের করতে হবে যে সাদা বর্ণের আলোর, বলেছে সাদা বর্ণের আলোর কোন বর্ণের জন্য কাচের প্রতিসরাঙ্ক সর্বোচ্চ। তাহলে লাল বর্ণের জন্য প্রতিসরণ কোণ কোনটা হবে এটাই, আর বেগুনি বর্ণের প্রতিসরণ কোণ মানে কি, প্রতিসৃত রশ্মি, এটা লাল বর্ণের জন্য প্রতিসৃত রশ্মি, এই প্রতিসৃত রশ্মি আর অবিলম্বের মাঝের কোণটাকে বলবো প্রতিসরণ কোণ। ঠিক একই রকম ভাবে বেগুনি বর্ণের আলোর আর এই অবিলম্বের মাঝের কোণটাকে কি বলবো, বেগুনি বর্ণের আলোর প্রতিসরণ কোণ। তাহলে এখানে মিউ জি মানে লাল বর্ণের আলোর ক্ষেত্রে কাচের প্রতিসরাঙ্ক যদি আমি বের করি, তাহলে উপরে হবে সাইন আই, নিচে হবে, তাহলে দুটো এখানে প্রতিসরণ কোণ, একটা লাল বর্ণের আলো আর অবিলম্বের মাঝের কোণ, সেটাকে আমি R1 ধরছি, আর বেগুনি বর্ণের আলো আর অবিলম্বের মাঝের কোণটাকে আমি ধরবো বেগুনি বর্ণের আলো আর অবিলম্বের মাঝের কোণটাকে ধরবো R2। এবারে ছবিটা দেখলে বুঝতে পারবে, তাহলে এই যে বেগুনি বর্ণের আলো মানে এই যে প্রতিসৃত রশ্মি, এই প্রতিসৃত রশ্মি আর এই অবিলম্বের মাঝের কোণটাকে আমি ধরে নিয়েছি R1, আর এই যে এই যে লাল বর্ণের আলো রশ্মি আর অবিলম্বের মাঝের কোণটাকে ধরে নিয়েছি R1, আর এই বেগুনি বর্ণের আলো আর এই অবিলম্বের মাঝের কোণটাকে ধরে নিয়েছি R2। তাহলে R1, এই ছবি দেখে বলা যাবে যে R1 গ্রেটার দেন R2। এটা হচ্ছে লাল বর্ণের ক্ষেত্রে, আর এটা বেগুনি বর্ণের ক্ষেত্রে কাচের প্রতিসরাঙ্ক। এটা লাল বর্ণের ক্ষেত্রে কাচের প্রতিসরাঙ্ক, এটা বেগুনি বর্ণের ক্ষেত্রে কাচের প্রতিসরাঙ্ক। এবারে কার মানটা বেশি হবে, তাহলে দুটো ক্ষেত্রেই এখানে আই এর মান, এখানে আই এর মান যা, এখানে আই এর মান তাই, কিন্তু আর এর মানটা কি হবে, আর এর মানটা আর ওয়ানটা হচ্ছে বড়, R2টা ছোট, R1 এর মানটা বেশি আর R2 এর মানটা কম। তাহলে এখানে নিচে যার বড় হবে তার প্রতিসরাঙ্কের মানটা, তার ক্ষেত্রে কাচের প্রতিসরাঙ্কের মানটা তত কম হবে। তাহলে লাল বর্ণের আলোর ক্ষেত্রে প্রতিসরণ কোণ বড় হওয়ার জন্য তার কাচের প্রতিসরাঙ্ক কম, কিন্তু বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে প্রতিসরণ কোণ ছোট হওয়ার জন্য তার ক্ষেত্রে কাচের প্রতিসরাঙ্কের মানটা বড়। তাহলে এখানে উত্তর হবে বেগুনি বর্ণের আলোর কোন বর্ণের জন্য কাচের প্রতিসরাঙ্ক সর্বোচ্চ, তাহলে অপশন সি, বেগুনি বর্ণের জন্য কাচের প্রতিসরাঙ্ক সর্বোচ্চ। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবারে এখান থেকে এই ছবিটা দেখে একটা জিনিস বলা যায় যে সব রশ্মি কি হয়েছে, আস্তে আস্তে একটু একটু করে অবিলম্বের দিকে সরে এসেছে। লাল বর্ণের রশ্মিটা, তারপরে পরপর এরকম ভাবে শেষে কি হয়েছে, বেগুনি বর্ণের আলোক রশ্মিটা বেশি অবিলম্বের দিকে সরে আসছে। তাহলে এখানে মনে রাখবে লাল বর্ণের আলো তরঙ্গ দৈর্ঘ্যের মানটা বেশি, যার জন্য তার বেগটা বেশি, তার গতিশক্তিটা বেশি হওয়ার জন্য সে কিন্তু অবিলম্বের দিকে সরে আসছে, কিন্তু অতটা বেগুনি বর্ণের মতো অতটা সরে আসছে না।
কিন্তু বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কম হওয়ার জন্য তার বেগের মান গতিশক্তির মানটাও কম, যার জন্য ও কি হচ্ছে আরো সরে আসছে অবিলম্বের কাছাকাছি। এবার আমরা পরের প্রশ্নে যাব 1.7। 1.7 এর প্রশ্নটা, কোন তারটি শূন্য বিভবে থাকে? কোন তারটি শূন্য বিভবে থাকে? অপশন এ লাইভ, অপশন বি আর্থিং, অপশন সি নিউট্রাল, অপশন ডি নিউট্রাল ও আর্থিং। এখানে উত্তর হবে অপশন সি। অপশন সি হবে সঠিক আনসার। 1.8 এর প্রশ্ন পাশে করে দিচ্ছি। 1.8 এর প্রশ্ন বলছে, তেজস্ক্রিয় মৌল সর্বশেষ কোন মৌলে পরিণত হয়? তেজস্ক্রিয় মৌল সর্বশেষ কোন মৌলে পরিণত হয়? অপশন এ টাংস্টেন, অপশন বি লেড, অপশন সি রেডিয়াম, অপশন ডি কোবাল্ট। অপশন বি লেড বা সীসাতে পরিণত হয়। পিবিতে বলা হয় লেড, লেড বা সীসাতে পরিণত হয়। অপশন বি উত্তর। তারপরের প্রশ্ন 1.9। 1.9 এ বলছে, পর্যায় সারণীর কোন শ্রেণীতে ধাতু, অধাতু ও ধাতুকল্প 3 প্রকার মৌলই বর্তমান? পর্যায় সারণীর কোন শ্রেণীতে ধাতু, অধাতু ও ধাতুকল্প 3 প্রকার মৌলই বর্তমান? এর আগের পেজে সম্ভবত কোন পর্যায়ে ধাতুকল্প, ধাতু, অধাতু বর্তমান সেটা করেছিলাম। কিন্তু এবারে বলছে যে কোন শ্রেণীতে, এখানে যে শ্রেণীগুলো বলে দেওয়া আছে, অপশন এ 15 নম্বর শ্রেণী, অপশন বি তাহলে গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17 আর গ্রুপ 18 বলেছে। এখানে 15 নম্বর শ্রেণীতেও ধাতু, অধাতু, ধাতুকল্প 3 প্রকার মৌলই বর্তমান। আর অপশন 16 নম্বর শ্রেণীতেও অপশন এ বি দুটোর মধ্যে যে কোনো একটা। অপশন 16 নম্বর শ্রেণীতেও ধাতু, অধাতু, ধাতুকল্প তিনটেই বর্তমান থাকে। অপশন এ ও বি দুটোর মধ্যে দুটোই মনে রাখবে। অপশন এ এবং অপশন বি, গ্রুপ 16 এবং গ্রুপ 15 দুটো শ্রেণীতেই ধাতু, অধাতু এবং ধাতুকল্প 3 প্রকার মৌলই বর্তমান। সবাই দেখে নাও। এবার 1.10 1.10 এর প্রশ্নটা বলছে, নিচের কোন অণুটির প্রথাগত লুইস ডট গঠন পরীক্ষালব্ধ ফলাফলের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়? নিচের কোন অণুটির প্রথাগত লুইস ডট গঠন পরীক্ষালব্ধ ফলাফলের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়? অপশন এ আছে নাইট্রোজেন। 1.10 নাইট্রোজেন। নাইট্রোজেনের লুইস ডট সম্ভব। নাইট্রোজেন মানে নাইট্রোজেনের 7, শুধু নাইট্রোজেন একটা নাইট্রোজেন পরমাণুর প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক 7। যতগুলো প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রন। এবার প্রথম কক্ষপথে দুটো থাকবে, তারপরের কক্ষপথে, শেষের কক্ষপথে 5টা থাকবে। এই শেষের কক্ষপথে 5টা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করবে। নাইট্রোজেনের এই 3টে ইলেকট্রন, এদিকে 2টো ইলেকট্রন লিখলাম, এদিকে প্রথম নাইট্রোজেনের জন্য 3টে ইলেকট্রন, এদিকে 2টো ইলেকট্রন। এবার এই জোড়গুলো বন্ধনে অংশগ্রহণ করবে। তাহলে এই নাইট্রোজেনের জন্য এই 6টা, 6 2 8টা, আবার এই নাইট্রোজেনের জন্য এদিকে 6টা 2 8টা কমপ্লিট। নাইট্রোজেনের লুইস ডট সম্ভব। তারপর ক্লোরিন Cl2, তাহলে শুধুমাত্র ক্লোরিন পরমাণুর প্রোটন সংখ্যা হচ্ছে 17। ইলেকট্রন বিন্যাস করলে প্রথম কক্ষপথে দুটো থাকবে, তারপরের কক্ষপথে 8টা, শেষের কক্ষপথে 7টা। শেষের কক্ষপথে এই 7টা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করবে। তার একটা ক্লোরিন পরমাণু 1 2 3 4 5 6, আর একটা এদিকে থাকবে ঠিক একই রকম ভাবে, এদিকে একটা ইলেকট্রন 5 6 7। তাহলে এই ইলেকট্রন, এই জোড়টা দুজনে সমানভাবে ব্যবহার করবে। তাহলে ক্লোরিন হয়ে গেল। ক্লোরিনের পরে আছে অক্সিজেন। অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 8। যদি ইলেকট্রন বিন্যাস করা হয়, প্রথম কক্ষপথে দুটো থাকবে, তারপরের কক্ষপথে 8টা থাকবে, সরি 6টা থাকবে। এই 6টা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করবে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে অক্সিজেন লুইস ডট গঠনে অংশগ্রহণ করছে। হাইড্রোজেনের ক্ষেত্রে H2, শুধু একটা হাইড্রোজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 1, ইলেকট্রন সংখ্যাও 1। তাহলে হাইড্রোজেনের জন্য এদিকে এরকম হাইড্রোজেনের জন্য একটা ইলেকট্রন, এই ইলেকট্রন জোড়টি দুজনে সমানভাবে ব্যবহার করবে। তাহলে এখানে যে কটা অপশনে আছে, যতগুলো অণু, তাহলে সবগুলোর ক্ষেত্রেই লুইস ডট সম্ভব হচ্ছে, মানে যে অপশনগুলো এখানে দিয়েছে। ঠিক আছে, এবার আমরা
পরের প্রশ্নে এগোবো 1.11। 1.11 এর প্রশ্ন বলছে অ্যানোড মাঠে যে ধাতুটি পাওয়া যায় তা হলো অপশন এ সোডিয়াম, অপশন বি সোনা, অপশন সি ম্যাগনেসিয়াম, অপশন ডি দস্তা। অ্যানোড মাঠে সোনা মানে AU ছাড়া পিটি মানে প্ল্যাটিনাম, AG মানে সিলভার, এগুলো পাওয়া যায়। তাহলে এখানে উত্তর হবে 1.11 এর অপশন বি সোনা। সোনার সংকেত হবে AU ছাড়া AG, পিটি এগুলো পাওয়া যায়। পরের প্রশ্ন 1.12 এর প্রশ্ন বলছে কোন গ্যাসটি কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় না? কোন গ্যাসটি কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় না? অপশন এ হাইড্রোজেন, অপশন বি নাইট্রোজেন, অপশন সি হাইড্রোজেন সালফাইড আর অপশন ডি কার্বন ডাইঅক্সাইড। এখানে উত্তর হবে অপশন হাইড্রোজেন প্রস্তুত করা যায়, কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করা যায়, হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করা যায়। অপশন বি নাইট্রোজেন। 1.13 এর প্রশ্ন কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারক হিসেবে ব্যবহৃত হয়। কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারক হিসেবে ব্যবহৃত হয় অপশন এ কোক, অপশন বি হীরক, অপশন সি গ্রাফাইট, অপশন ডি চারকোল। তাহলে এখানে উত্তর হবে অপশন এ কোক। 1.14 এর প্রশ্ন ডুরালুমিনে কোন ধাতুটি থাকে না? ডুরালুমিনে কোন ধাতুটি থাকে না? অপশন এ ম্যাগনেসিয়াম, অপশন বি অ্যালুমিনিয়াম, অপশন সি নিকেল, অপশন ডি কপার। ডুরালুমিনে থাকে না নিকেল। অপশন সি সঠিক আনসার, নিকেল। 1.15 1.15 এর প্রশ্ন ডিনেচার স্পিরিটে বিষাক্ত পদার্থ রূপে ব্যবহৃত হয়। ডিনেচার স্পিরিটে বিষাক্ত পদার্থ রূপে ব্যবহৃত হয় অপশন এ ইথানল C2H5OH, অপশন বি ইথানল CH3CHO, অপশন সি মিথানল CH3OH আর অপশন ডি ইথানোয়িক অ্যাসিড CH3COOH। তাহলে এখানে উত্তর হবে মিথানল, অপশন সি CH3OH। একটা কার্বনের জন্য মিথ, দুটো থাকলে ইথ, এরকম আমরা ওইভাবে নামকরণের ক্ষেত্রে জেনেছিলাম। আর OH আছে মানে অল। আর মাঝখানে যেহেতু এক বন্ধন থাকবে কার্বন আর OH এর সাথে, কার্বন আর OH এর মধ্যে যেহেতু এক বন্ধন আছে ওই জন্য এর শেষের ইটা কেটে গেলে আন হয়ে যাবে। তাহলে মিথান, মিথানের সঙ্গে অল যুক্ত হলে হবে মিথানল। এবার আমরা বিভাগ ক্ষয়ের দিকে এগোবো। বিভাগ ক্ষয়ের প্রথম প্রশ্ন বলছে আন্তর্জাতিক স্পেস স্টেশন বায়ুমণ্ডলের কোন স্তরে স্থাপন করা হয়? আন্তর্জাতিক স্পেস স্টেশন বায়ুমণ্ডলে স্থাপন করা হয় থার্মোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ারে আন্তর্জাতিক স্পেস স্টেশন বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার স্তরে স্থাপন করা হয়। পরের প্রশ্ন 2.2 এর প্রশ্ন বলছে কোনো জ্বালানির সম্পূর্ণ দহনে কোন গ্যাস নির্গত হয়? এখানে উত্তর হবে কার্বন ডাই অক্সাইড CO2। অথবার প্রশ্ন 2.2 এর অথবার প্রশ্ন হলো ক্লোরিন পরমাণুযুক্ত একটি গ্রিনহাউস গ্যাস হলো ক্লোরিন পরমাণুযুক্ত একটি গ্রিনহাউস গ্যাস হবে CFC ক্লোরোফ্লুরো কার্বন। এইরকম টাইপের প্রশ্ন সম্ভবত আগে হয়েছে। 2.3 এ 2.3 এ বলছে কেলভিন স্কেলে একটি বস্তুর উষ্ণতা মেপে দেখা গেল -40 কেলভিন। সত্য বা মিথ্যা লেখো। তাহলে কেলভিন স্কেল বা পরম স্কেলের ভ্যালু কখনো ঋণাত্মক হয় না। তার কারণ হচ্ছে সেলসিয়াস স্কেলে সর্বনিম্ন যে ভ্যালুটা ধরা হয় সেটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস বা 273.15 ডিগ্রি সেলসিয়াস। -273টা হচ্ছে সব থেকে নিম্নমান, যে উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাহলে এই মাইনাস, এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের ভ্যালু। তাহলে -273 সঙ্গে যদি আমি +273 যদি যোগ করি তাহলে কি হবে, সেটা কেলভিন স্কেলে পরিণত হয়ে যাবে। তাহলে -273 আর +273 মানে 0 কেলভিন হয়ে যাবে। তাহলে কেলভিন স্কেলের সর্বনিম্ন যে টেম্পারেচার বা পরম স্কেলের সেটা হচ্ছে 0 কেলভিন। 0 থেকে আর নেগেটিভে আসবে না। এটা মনে রাখবে যে কেলভিন স্কেল বা পরম স্কেলের মান কখনো ঋণাত্মক হয় না, কিন্তু সেলসিয়াস বা ফারেনহাইট স্কেলের ভ্যালু ঋণাত্মক হয়। তাহলে কেলভিন স্কেলে একটি বস্তুর উষ্ণতা মেপে দেখা গেল -40 কেলভিন। এখানে যদি শুধু 40 কেলভিন থাকতো তাহলে সত্য হতো, এটা হবে মিথ্যা।
তারপরে 2.4, তাহলে সবাই মনে রাখবে যে ক্যাপিটাল টি মানে হচ্ছে কেলভিন স্কেল বা পরম স্কেলকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়। সেলসিয়াস স্কেলের যে ভ্যালুটা বলে দেওয়া থাকবে সে প্লাস থাকুক, +40 থাকুক, মানে ওরা +40°C বা -40°C। সেলসিয়াস স্কেলের যে ভ্যালুটা বলে দেওয়া থাকবে তার সাথে 273 সবসময় যোগ করলে আমরা কেলভিন স্কেলের ভ্যালু পেয়ে যাবো। সেলসিয়াস স্কেলের যে ভ্যালুটা বলে দেওয়া থাকবে সে ধনাত্মক ভ্যালু থাকুক বা ঋণাত্মক ভ্যালু থাকুক, তার সাথে সবসময় যদি 273 যদি যোগ করি তাহলে সেটা কেলভিন স্কেলে পরিণত হয়ে যাবে বা পরম স্কেলে পরিণত হয়ে যাবে। পরের প্রশ্ন, এখানে উষ্ণতা আরেকটু বলছি। উষ্ণতা বা ওই তাপমাত্রা তিনটে স্কেল, কেলভিন স্কেল, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, তিনটে স্কেলের মধ্যে একটা সম্পর্ক আছে যে C/5 সমান সমান F-32/9 সমান সমান K-273/5। এই তিনটে স্কেলের মধ্যে এই যে সম্পর্কটা সবাই মনে রাখবে। যে কোনো একটা স্কেলের সেলসিয়াস স্কেলের ভ্যালু বলে দিয়ে ফারেনহাইট স্কেলের ভ্যালু বের করতে বলতে পারে, বা সেলসিয়াস স্কেলের ভ্যালু বলে দিয়ে কেলভিন স্কেলে বের করতে পারে। সেলসিয়াস স্কেলের ভ্যালু বলে দিয়ে কেলভিন স্কেলে বের করতে বললে ওই যে ক্যাপিটাল টি সমান সমান স্মল টি প্লাস 273 করলে হয়ে যাবে, এত কিছু করার দরকার নেই। কিন্তু ফারেনহাইট স্কেল থেকে সেলসিয়াস স্কেলে আসতে গেলে, সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলে যেতে হলে, বা ফারেনহাইট থেকে কেলভিন স্কেল বা কেলভিন থেকে ফারেনহাইট স্কেলে আসতে গেলে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। C/5 সমান সমান M-32/9 সমান সমান K-273/5। এবারে 2.4 এর প্রশ্নটা করব। বলছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক কিরূপ? স্থির উষ্ণতায় মানে উষ্ণতা স্থির থাকছে, ভরটাও স্থির। এটা বয়েলের সূত্র। সেখানে চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক হবে ভি আর পি পরস্পর ব্যস্তানুপাতিক, মানে চাপ বাড়ালে আয়তন কমবে, আর চাপ কমলে আয়তন বাড়বে। এবার 2.5 এর প্রশ্ন আশা করছি। 2.5 এর প্রশ্ন বলছে গ্যাসের চাপ গুণাঙ্ক ও আয়তন গুণাঙ্কের অনুপাত কত? গ্যাসের চাপ গুণাঙ্ক এবং আয়তন গুণাঙ্কের অনুপাত মানে গামা পি ইস টু গামা ভি, এটা হবে 1:1। গামা পি এবং গামা ভি এর অনুপাত হবে চাপ গুণাঙ্ক এবং আয়তন গুণাঙ্কের অনুপাত হবে 1:1। 2.5 এর অথবা প্রশ্ন, প্রশ্নটি একটি আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতার মান। আদর্শ অন্তরক মানে পরিবাহী বা ওই তামার তারের উপরে যে প্রলেপটা দেওয়া হয় সেটাকেই অন্তরক বলা হয়। তাহলে আদর্শ অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান হবে 0। মানে গরম হলে হবে না, গরম হয়ে গেলে তখন তারটা পুড়ে যাবে। অন্তরক যদি গরম হয়ে যায় তখন তারটা পুড়ে যেতে পারে, সেই জন্য আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতার মান হবে 0। তারপরে 2.6 এর প্রশ্ন, এক বর্ণী আলো কাঁচ থেকে জলে প্রবেশ করলো, আলোটির কম্পাঙ্কের কি পরিবর্তন হবে? এখানে একবর্ণী যখন একটা আলো কাঁচ থেকে জলে প্রবেশ করছে মানে সেখানে প্রতিসরণ হচ্ছে, তাহলে আলোটির কম্পাঙ্কের কি পরিবর্তন হবে? তাহলে এখানে মনে রাখবে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না, মানে কম্পাঙ্ক অপরিবর্তিত থাকবে। কম্পাঙ্ক অপরিবর্তিত থাকবে। পরের প্রশ্ন 2.7 এ বলছে উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র বিস্তৃত হয়। উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র বিস্তৃত হয় মানে বস্তুর প্রতিবিম্ব একটু বড় দেখায়, কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে ঠিক উল্টো হবে, বস্তু থেকে বস্তুর প্রতিবিম্ব ছোট আকৃতি হয়। তাহলে উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র বিস্তৃত হবে মানে বস্তু থেকে আকারে বড় হবে, আর অবতল দর্পণের ক্ষেত্রে ঠিক উল্টোটা হবে, বস্তু থেকে আকারে ছোট প্রতিবিম্ব তৈরি হবে দর্পণে। তাহলে এখানে হবে এটা সত্য। পরের প্রশ্ন বলছে জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ কোন ধরনের লেন্সের ন্যায় আচরণ করে? এটা হবে অবতল লেন্স। অবতল, জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ অবতল লেন্সের ন্যায় আচরণ করে। 2.8 এর প্রশ্ন, একটি তারকে কেটে দুটুকরো করা হলো, এতে তারটির উপাদানের রোধাঙ্কের কি পরিবর্তন হবে? একটি তারকে কেটে দুটুকরো করা হলো, এতে তারটির উপাদানের রোধাঙ্কের কি পরিবর্তন হবে? এখানে রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না। রোধাঙ্কের কোনো
রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না। একটি তারকে কেটে দুটুকরো করার ফলে রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না। 2.9 এর প্রশ্ন 2.9 এর প্রশ্ন বলছে গৃহস্থালির বর্তনীতে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রাদি বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রাদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। সবাই দেখে নাও পুরোপুরি। পরের প্রশ্ন মানে 2.9 এর অথবা প্রশ্ন 2.9 এর অথবা প্রশ্ন বলছে বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ কিভাবে পাল্টাবে? বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ মানে যদি তড়িৎ প্রবাহে যদি পাল্টানো হয়, মানে যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয়, তাহলে বার্লো চক্র কি হবে? বিপরীত দিকে ঘুরবে, মানে উল্টো দিকে ঘুরবে। পরের প্রশ্ন 2.10 এর প্রশ্ন বলছে কোন ঘটনার জন্য নক্ষত্র থেকে আলো নিঃসৃত হয়? এটা হবে নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন। এবারে বাম স্তম্ভ ডান স্তম্ভ। এটা মুছে দিতে হবে। বাম স্তম্ভ ডান স্তম্ভ তুলে নিয়েছি। বলছে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল। এই প্রশ্নটা কয়েকবার হয়েছে। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলের সেখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরকম ক্রমহ্রাসমান বা ক্রমবর্ধমান এরকম করেছি। তাহলে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হবে ফ্লোরিন। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন। তারপরে যে মৌলের অ্যানায়ন লোহায় মরচে পড়া ত্বরান্বিত করে সেটা হবে ক্লোরিন, Cl-। একটি নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস হবে হিলিয়াম, আর থার্মিক পদ্ধতিতে এটা হবে Fe। তাহলে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন, যে মৌলের অ্যানায়ন লোহায় মরচে পড়া ত্বরান্বিত করে সেটা হবে ক্লোরিন। একটি নিষ্ক্রিয় মৌল বা নোবেল মৌল হবে হিলিয়াম, আর থার্মিক পদ্ধতি হবে Fe। পরের প্রশ্ন 2.12 এর প্রশ্ন বলছে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে। তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে, এটা হবে সত্য। এখানে একটা জিনিস মনে রাখবে যে থার্মিক পদ্ধতিতে Fe ছাড়া ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এগুলো নিষ্কাশন করা হয়। এবারে 2.13 এর প্রশ্ন জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি গ্যাস উৎপন্ন হয়? জলের যখন তড়িৎ বিশ্লেষণ করা হবে প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে, তখন জল ভেঙে H+ এবং OH- উৎপন্ন হবে। তাহলে H+ ক্যাথোডের দিকে যাবে, OH- অ্যানোডের দিকে। সেখান থেকে অ্যানোডে মানে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। 2.13 এ তাহলে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। 2.14 এর প্রশ্ন নেসলার বিকারক দ্বারা কোন গ্যাসটি শনাক্ত করা হয়? এখানে হবে অ্যামোনিয়া, NH3। উত্তর হবে অ্যামোনিয়া, NH3। পরের প্রশ্ন পাশে লিখছি 2.15 এর প্রশ্ন বলছে সিলভার, পারদ ও খাদ্য লবণ এদের মধ্যে কোনটিকে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হয়? সিলভার, পারদ ও খাদ্য লবণ এদের মধ্যে কোনটিকে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হয়? যে সিলভার মানে Ag, পারদ মানে পারদের সংকেত হচ্ছে Hg। এই সিলভার, পারদ এগুলোকে তড়িৎ দ্বার হিসেবে ব্যবহার করা হয়, আর খাদ্য লবণ মানে NaCl কে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হবে। তাহলে উত্তর হবে NaCl, মানে খাদ্য লবণের সংকেত হচ্ছে NaCl। পরের প্রশ্ন 2.16 বলছে চ্যালকোসাইট কোন ধাতুর আকরিক? চ্যালকোসাইট এটা হবে কপার, Cu, মানে তামার আকরিক চ্যালকোসাইট। অথবা প্রশ্ন
হলো সক্রিয়তা সারিতে সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি? তাহলে ধাতুবিদ্যায় যে ধাতুর যে সক্রিয়তা শ্রেণী করা ছিল, সেখানে সবার উপরে ছিল পটাশিয়াম। মানে পটাশিয়ামের সক্রিয়তা সবার চেয়ে বেশি। তো উত্তর হবে পটাশিয়াম। পটাশিয়াম হচ্ছে সক্রিয় ধাতু। 2.17 2.17 এর প্রশ্ন। 2.17 বলছে প্রোপাননের কার্যকরী গ্রুপটির নাম। প্রোপাননের কার্যকরী গ্রুপটির নাম হবে কিটো গ্রুপ। কিটো। গঠনটা হবে সি দুদিকে সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, সি এর দুদিকে সিঙ্গেল বন্ড, তারপরে ডবল বন্ড ও। কিটো গ্রুপের গঠন সবাই দেখে নাও পুরোটা। এবারে 2.17 এর 2.17 এর প্রশ্ন। 2.17 এর অথবা প্রশ্নটা বলছে যে মিথেনের এইচসিএইচ ওই বন্ধন কোণের মান কত? এইচসিএইচ বন্ধন কোণের। এখানে একটা জিনিস বলে দিই, এখানে এই যে মিথেন বলো, ইথেন, ইথিন, যেগুলো আছে প্রত্যেকের বন্ধন কোণ, বন্ধন দৈর্ঘ্য, প্রত্যেকের গঠনাকৃতি, এগুলো একটু সবাই দেখে রাখবে শর্ট প্রশ্নের জন্য। তাহলে এইচসিএইচ বন্ধন কোণের মান হবে 109 ডিগ্রি 28 মিনিট। মিথেনের এইচসিএইচ বন্ধন কোণের মান হবে 109 ডিগ্রি 28 মিনিট। 2.18 বিভাগ ক্ষয়ের শেষ প্রশ্ন। বলছে এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধপূর্ণ গ্যাসটির নাম। তাহলে এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধপূর্ণ গ্যাসটির নাম হবে, এই প্রশ্নটা আগে হয়েছে, হবে C2H5SH। এর নাম ইথাইল ইথাইল মারক্যাপ ইথাইল মারক্যাপটান। ইথাইল মারক্যাপটান। তাহলে বিভাগ ক এবং বিভাগ খ কমপ্লিট। পরের ক্লাসে আমরা বিভাগ গ এবং বিভাগ ঘ এর মধ্যে যেসব অঙ্কগুলো আছে সেগুলো করব। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে প্রচুর করে শেয়ার করবে, কমেন্ট করবে যে যেখানে বুঝতে পারছো না। টাটা, আজকের এই পর্যন্ত।